ফিজিক্স অলিম্পিয়াড একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে ক্যাটাগরি এ এবং বি তোমাদের জন্য তোমরা কিভাবে জাতীয় পর্বের প্রস্তুতিটা নিবে। তো আমরা লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ন্যাশনালে ছিল সি এবং ডি ক্যাটাগরি মেইনলি, ওখানে আমরা বি এবং এ এবং বি ক্যাটাগরির কথা বলেছি, বাট আজকে ভিডিওটা মেইনলি তাদের জন্যই হচ্ছে। আচ্ছা, সো আমরা শুরু করি। তো এখানে আমরা যেটা করেছি, অনেকগুলো মানে টোটাল মেইনলি বি ক্যাটাগরিকে নিয়ে আলোচনা করেছি, টোটাল সিলেবাসটা এই অনুসারে সাজিয়েছি। তো তোমরা যারা এই ক্যাটাগরিতে আছো, তোমাদের জন্য আমি কি করব, এই সিলেবাস থেকে কিছু মানে আমি বাদ দিয়ে দিব। মানে কিছু আমি বলে দিব এটা হচ্ছে বি ক্যাটাগরির জন্য, তো তোমরা ওগুলো পড়বে না, মানে ওইখানে তোমাদের টাইম দেওয়ার প্রয়োজন। বাকিগুলো হচ্ছে তোমাদের জন্যই থাকবে। ওকে। আর এই টোটাল স্লাইড যেটা আছে এটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে। আচ্ছা, তো তাহলে ফার্স্ট অফ অল, যদি এই থেকে ফার্স্ট অফ অল যেটা বলতে চাচ্ছি যে তুমি যখন ম্যাথমেটিক্যাল এবং মেজারমেন্ট ফাউন্ডেশন, এটা মোটামুটি দুই ক্যাটাগরির জন্যই সেম। ওকে। সো এখানে বেসিক কি আছে, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, লিনিয়ার ইকুয়েশনস। তো আই থিঙ্ক এটা তোমাদের বি ক্যাটাগরিদের জন্য কিছুটা মানে পরিচিত, বাট এই ক্যাটাগরির জন্য একটু কিছুটা টাফ হতে পারে। আচ্ছা, অ্যান্ড আদারওয়াইজ যেগুলো আছে ইউনিটস, ডাইমেনশন, এসআই ইউনিটস, এগুলো তোমাদেরকে জানতে হবে। মেজারমেন্ট লেন্স, ইউনিট কনভার্সন, সিগনিফিকেন্ট ফিগারস অ্যান্ড প্রিসিশনস। ওকে। আচ্ছা, এই পাঠ্যপুর জন্য আমি বলবো, এটা তুমি হচ্ছে আমি যেই বুকের রেফারেন্স দিব, আমি মেনলি হচ্ছে এখানে কিছু বুক রেখেছি, বই রেখেছি। তো তোমাদের কিছু ডাউট ছিল, মানে তোমাদের চাহিদা ছিল যে যাতে বইগুলো বাংলাতে হয়। সো বাংলাতে বই আহ কিছুটা টাফ, মানে তেমন কোনো বই নেই। কিছু বই আছে, যেমন হচ্ছে অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড সমগ্র, তৌফিকুল নূর দুর্জয় ভাই, ওনার বইগুলো আছে, ওগুলো তোমরা দেখতে পারো। এটা বাংলাতে পড়া, ওটা তুমি কিনে নিতে পারো, সমস্যা নেই। একটা কাজ করতে পারো, যে আম, যদি মানে বই কিনতে না চাও, পিডিএফ পড়তে চাও, তাহলে তোমরা এনসিটিভির বই নিয়ে স্টার্ট করতে পারো, মানে এনসিটিভি 9-10 এর বই। ওকে। সো আমি ওইটা রেফারেন্সটাই বেশি দিব। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা হচ্ছে রিডিং স্কিলস অ্যান্ড অ্যাপারেটাস অ্যান্ড বেসিক এরর আইডিয়া। সো এই তিনটা আহ, এইখানে যা যা আছে সবগুলো এ এবং বি দুই ক্যাটাগরির জন্যই। এই তিনটা আমি বলবো তোমরা এটা ইউটিউব থেকে একটু দেখার চেষ্টা করবে। দেখবে ইউটিউবে অনেক ফ্রি লেকচার আছে, বিশেষ করে খান একাডেমির লেকচার গুলো, ওইগুলো তোমরা একটু দেখবে। তাহলে বই পড়ার থেকে এটা আরো মানে কম সময়ে এইগুলো একটু কভার করতে পারবে। আচ্ছা, এবং এই বাকি সবগুলি তোমরা কোথা থেকে পড়তে পারবে? সবগুলি তোমরা একটা তো বই বললাম যে ফিজিক্স অলিম্পিয়াড সমগ্র, সেখানে তোমরা পেতে পারো। একটা হচ্ছে তোমরা এনসিটিভির 9-10 বইটাতে ওইখানে পেয়ে যাবে। অ্যান্ড ওভারঅল সবকিছু মিলে তুমি যদি ইংলিশ বইয়ের জন্য পড়তে চাও, তাহলে অবশ্যই আমি কি বলবো, ফিজিক্স বাই হানিডে রেজনি ক্রেন। যদি এখানে অনেক টপিক আছে একদম হায়ার লেভেল পর্যন্ত, মানে এটা কাইন্ড অফ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এই বইটাকে রিকমেন্ড করা হয়। তো কি করবে, তুমি এই সিলেবাস অনুযায়ী জাস্ট এই বই থেকে টপিক গুলো পড়ে নিবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর পার্থক্য। তোমার কিছু জিওমেট্রির প্রয়োজন আছে, প্লেন জিওমেট্রি, তুমি অ্যাঙ্গেলস কি, লেন্স কি, এরিয়া, এরিয়া বলতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এরিয়া বের করার প্রয়োজন হতে পারে। মানে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমি জানি হাফ টাইমস বেস টাইমস হাইট। এইটা ছাড়াও থ্রি সাইডস নিয়ে ইউজ করা যায়। এটা ছাড়াও বিভিন্ন ওয়েজ আছে, আমরা কখনো ট্রিগোনোমেট্রি দিয়েও এরিয়া বের করতে পারি। সো এই সকল ফর্মুলা মানে যেই কনসেপ্ট গুলা, সেগুলো তোমাকে দেখে নিতে হবে। তো এখন এটা কোথায় কিভাবে লাগে, এক্স্যাক্টলি এটা থেকে কখনোই কোশ্চেন করবে না। ম্যাথমেটিক্স পার্টটা হচ্ছে এমন যে কোশ্চেনের মাঝেই কোথাও না কোথাও এটা কাজে লাগে। আচ্ছা, তো এটা হচ্ছে পাইথাগোরিয়ান থিওরেম বা পিথাগোরাসের থিওরেম। এটা আসলে খুবই কাজে লাগে ফিজিক্সের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যখন আহ আমরা মেনলি ট্রিগোনোমেট্রি নিয়ে বেশ অনেক বেশি ইউজ করি ফিজিক্সের ক্ষেত্রে। একটা কেস হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। ওকে। ইনক্লাইন্ড প্লেন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এখানে থিটা ধরি, থিটা ধরে আমরা এখানে কাজ করি, এটা করা যায়, এটা একটা ওয়ে। সো আবার কখনো কখনো তখন আমরা একটা সাইডে ভ্যালু জানি, এন্ড এইটা ভ্যালু জানি, এইটা ভ্যালু জানি না, তো এটা কিভাবে বের করবো? অবশ্যই এখানে ওরা পিথাগোরাস ইউজ করতে পারি, তাই না? আচ্ছা, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব সহজ জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এটা কিছুই না, জাস্ট এই এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, আর এটাকে সি ধরলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। ওকে, আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো। দেন আরো কিছু আছে, এখানে ট্রিগোনোমেট্রির কথা বলেছে, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কি, যেমন আমরা শুধুমাত্র অ্যাঙ্গেল বলতে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মাঝখানে মেনলি বুঝে থাকি, বাট ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা মানে নেগেটিভ থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ওকে। সো এটা কিভাবে বুঝে, আহ ধরলাম এটা হচ্ছে আমার
একটা রেফারেন্স লাইন। ওকে, এটাকে আমি একটা পিভট ধরতেছি, এই যে এই পয়েন্টটাকে আমি একটা পিভট বলতেছি, এটা হচ্ছে পিভট। সো এই পয়েন্টের রেসপেক্টে আমি কি করব, আমি একটা ছোট্ট দেখে একটা লেংথ নিলাম, এখন এটাকে আমি ঘোরানোর চেষ্টা করব। সো এটাকে যদি ঘোরানোর চেষ্টা করি তাহলে কি হবে, এটা এখান থেকে একবার এখানে আসবে। হুম, টোটাল কতটুকু অ্যাঙ্গেল হলো, 360 ডিগ্রি। তারপর যদি সে আবার যদি এখানে আরেকবার ঘুরে আসে তখন কত হলো, 720 ডিগ্রি। ওকে, তো এভাবে অ্যাকচুয়ালি কতবার রোটেট করছে সেটার সাথে এই অ্যাঙ্গেল গুলো রিলেটেড। আচ্ছা, তো তুমি যখন ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল নিয়ে পড়ার চেষ্টা করবে তুমি তখন চলে যাবে রেডিয়ানের জন্য। রেডিয়ান ইম্পর্টেন্ট, কারণ এটার সাথে আমরা সরাসরি লেন্থ লেন্থে যে মানে দৈর্ঘ্য আছে এটার সাথে আমরা কানেক্ট করতে পারি। সো এটা তোমাকে জানতে হবে। রিলেশন বিটুইন আর্ক লেন্থ যা যা আছে এগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো আরো কিছু হচ্ছে বেসিক ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, এটা কোনগুলো, এটা তোমরা দেখবে হচ্ছে 9-10-এর যে ম্যাথামেটিক্স এবং হায়ার ম্যাথামেটিক্স বই আছে সেখান থেকে তোমরা ট্রিগোনোমেট্রিটা কভার করবে। আমি আবারও বলছি যে তুমি এ ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরি যে ক্যাটাগরি হোক না কেন, তোমার 9-10-এর যে ট্রিগোনোমেট্রি সেই অনুসারে মানে ওই অতটুকু বেসিক থাকা লাগবে। আচ্ছা, তো আর তেমন কঠিন কিছু না। আরেকটা বিষয় হচ্ছে এটা তুমি কিভাবে পড়তে পারো, অবশ্যই বই আছে, বই দেখে পড়তে পারবে। আর এছাড়াও এটা যদি একদম একাডেমিক কথাটাই বলছি, যে এটা হতে পারে তোমার থেকে কয়েকটা মানে কিছু ক্লাস উপরের একাডেমিক, বাট সেটা তোমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। এই জন্য এটা আসলে তোমরা কি করতে পারো, তোমরা দেখবা যে এই রিলেটেড অনেক ভিডিও আছে, অনেক লেকচার্স আছে, তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো, সেগুলো দেখে দেখেই এটা করে ফেলতে পারো। এছাড়া আমাদের চ্যানেলে দেখবা যে ম্যাথামেটিক্স এর জন্য বেশ কিছু ভিডিওস দেওয়া আছে, তো যেখানে ক্যালকুলাসের ইউজ হয়েছে ওগুলো বাদে তোমরা দেখে নিতে পারো। আর ট্রিগোনোমেট্রির জন্য মেবি দুইটা লেকচার থাকার কথা, তো সেখান থেকে ফার্স্ট লেকচারটাই তোমাদের জন্য। ওকে, দেন হচ্ছে ট্রিগোনোমেট্রি ইউজ করে এই ধরনের ইনক্লাইন্ড প্লেনের প্রবলেম গুলো কিভাবে সলভ করা হয়। তখন আমি এটা ইনক্লাইন্ড প্লেন হলে আমরা এখানে হয়তো তোমরা এখন যারা জানো তারা বুঝতে পারবে, আর যারা জানো না তাদের জন্য হয়তো এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। এটা যদি থাকে এটাকে আমি দুইটা ভেক্টরে আলাদা করে ফেলতে পারি, হয়তো। তো এভাবে আমি লিখতে পারি, বা আমি যদি এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি। ওকে, সো এটাকে যদি রিয়েকশন ফোর্স বলি, এটা যদি এমজি হয় মানে তার ওয়েট হয়, ওয়েটটা এদিকে কাজ করবে, এখানে কিছু পরিমাণ কাজ করবে, এটা কিভাবে আনি, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এখানে কিছু অ্যাঙ্গেল চেঞ্জিং হয়। তো এভাবে আমরা মেইনলি কাজগুলো করে থাকি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আর এটা হচ্ছে প্রজেক্টের মোশন। তো প্রজেক্টের মোশন তোমাদের সিলেবাসে মানে আপাতত দেওয়া নেই, বাট এটা করে রাখা ভালো। কেন, কারণ এটা করলে মেইনলি হচ্ছে 2D সিলেবাস, আমি এই ক্যাটাগরির জন্য বলছি, তোমাদের সিলেবাসের জিনিসটা দেওয়া নেই। বাট তোমাদের ন্যাশনালটা কি চ্যালেঞ্জিং, অবশ্যই তোমাদের জন্য ওই চ্যালেঞ্জিং নেওয়ার জন্য কিছুটা হার্ড কনসেপ্ট, বিশেষ করে তোমার পরবর্তী ক্যাটাগরি অর্থাৎ বি ক্যাটাগরি বেশ কিছু কনসেপ্ট সিলেবাস তোমার জন্য হয়ে যায় অলরেডি, এই জন্য আমরা একটা অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে আমার কি করতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে। তো এখানে এ বি ক্যাটাগরি তোমাদের পোলার কোঅর্ডিনেটে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা মেইনলি ফোকাস করবে কার্টেশিয়ান কোঅর্ডিনেট দিয়ে। আর এখানে তেমন হার্ড কিছু না, সব ইজি যে জিনিসগুলো, এগুলো সব কিছু ইজি। দেখো যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট অরিজিন কি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কি, রেক্টেঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেটস কি বোঝানো হচ্ছে, এক্স ওয়াই। আর একটা আছে জি, তোমরা অবশ্যই জি এক্সিস দিয়ে দেখে নেবে, 3D দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। কোঅর্ডিনেট, কয়টা কোঅর্ডিনেট থাকে, কোঅর্ডিনেটের সাইন কনভেনশন কি, তারপর সে দুইটা আলাদা মানে একটা স্পেসে দুইটা পয়েন্ট থাকলে এই দুইটা পয়েন্টের ভ্যালু দাও, ধরো এটা 2,3, এটা হচ্ছে 5,8। ওকে, তো এটা এদের মাঝখানে দূরত্ব কি, এটা কিন্তু কোনো কনসেপ্ট মানে কোনো হার্ড কিছু না, খুবই সহজ জিনিস, তোমরা দেখলেই পেয়ে যাবে, খুবই সহজ জিনিস। এটা বের করতে দেখবা জাস্ট এই পিথাগোরাসের যে থিওরেম আছে এটা কাজে লাগছে, তেমনটা সবকিছুই বুঝতে পারছো। আচ্ছা, তারপর হচ্ছে স্লোপ, স্লোপ জিনিসটা দেখবা যে একটা যদি একটা এক্স, এটা যদি এক্স প্লেন, আমি এভাবে দেখাচ্ছি, ধরো এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এর মাঝখানে আমি একটা লাইন ড্র করেছি, এই লাইন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটার সাথে কতটুকু অ্যাঙ্গেল করে আছে, মানে এই অ্যাঙ্গেলটা টেনজেন্ট, এটা ট্রিগোনোমেট্রি থেকে পড়বে। তো মেন কথা হচ্ছে এই এই লাইনটা কতটুকু ঢালু বা কতটুকু কাত হয়ে আছে, এটা মানে এটা বোঝার একটা ওয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ। ওকে, আচ্ছা, তো মিড পয়েন্ট কি এটা তোমরা দেখবে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা 9-10 বইয়ে যতটুকু আছে অতটুকুই এনাফ। তো এখান থেকে তোমাদের এক্সট্রা কিছু করা লাগবে না। মানে আমি বলবো এখানে যতটুকু রেফারেন্স দিচ্ছি ম্যাথামেটিক্স এর পার্টটুকু অবশ্যই তোমরা কি করবে, 9-10 বই থেকে দেখে নিবে। ওকে, আচ্ছা, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইকুয়েশনস, ইকুয়েশন কিভাবে গ্রাফে লেখা হয়, গ্রাফে আঁকা হয়, এগুলো তোমরা দেখবে। একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশনটাকে তুমি কিভাবে গ্রাফে গ্রাফে প্লট করতে পারো, ওইটাও তোমরা একটু দেখে নিবে এখান থেকে।
আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্সের জন্য দেখবা বেশ কিছু গ্রাফ আছে, ডাইরেক্ট ফিজিক্স বইতে দেওয়া আছে। এছাড়া মানে যে কোনো ফিজিক্স বইতে তুমি এটা পাবে, যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, ভেলোসিটি ভার্সেস টাইম, এই ধরনের যে গ্রাফ গুলো আছে, সেটা ভেলোসিটির জন্য, সেটা অ্যাক্সিলারেশনের জন্য হতে পারে, ওইগুলো তোমরা দেখে নিবে। আর হচ্ছে নেক্সট হচ্ছে ভেক্টরস। তো ভেক্টর এই ক্যাটাগরিতেও দেওয়া নেই, বি ক্যাটাগরিতেও দেওয়া নেই তোমাদের যে অফিসিয়াল সিলেবাস আছে। তারপর আমি এখানে অনেক কিছু অ্যাড করেছি, কারণ ভেক্টরে তুমি কনসেপ্টটা তেমন কঠিন কিছুই না, সহজ জিনিস। আর এটা তুমি যখন আয়ত্ত করতে পারবে, তখন তুমি কি করতে পারবে মোটামুটি হচ্ছে অনেক, তোমার জন্য যে সকল চ্যালেঞ্জিং হতো তোমার ক্যাটাগরির জন্য, এটা তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, যদি পসিবল হয় অবশ্যই ভেক্টরটা শেষ করবে, আমি বলবো ভেক্টরটা করার জন্য। তো ভেক্টর মাঝখানে মোটামুটি সবগুলোই সহজ, এগুলো সহজ, এগুলো তোমাদের জন্য সহজ হবে, এগুলো কঠিন কিছু না। তো পজিশন ভেক্টর কি বোঝায় এগুলো বুঝতে পারবে, মোটামুটি সবগুলো বুঝতে পারবে। যেটা তোমার জন্য ঝামেলা হবে এই ডট প্রোডাক্ট আর হচ্ছে ক্রস প্রোডাক্ট, মেনলি হচ্ছে ক্রস প্রোডাক্টটা তোমাদের জন্য ঝামেলা হবে। ওকে, তো তোমরা কি করতে পারো, এগুলি তো সবগুলি তোমাদের লাগবে। ওকে, এই ক্যাটাগরি বি ক্যাটাগরি তোমাদের জন্য সবগুলোই লাগবে। তো তুমি যদি ডট প্রোডাক্ট পারো, তাহলে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস এটাও পেয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তোমরা একটা দেখে নিবে যে আমি যখন ফিজিক্স কথা বলছি, কেন ভেক্টরটাকে আসলে সবার প্রথমে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করা হয়, কেন এটা ইম্পর্টেন্স এত বেশি, এটা তোমরা কিছু অ্যাপ্লিকেশন দেখলেই বুঝতে পারবে। তো ক্রস প্রোডাক্ট, এটা ক্ষেত্রে কিছু কিছু বলে দেখবা, জাস্ট এই ধরনের কিছু একটা সিনারিও দেওয়া, এরকম দুইটা লাইন দেওয়া, এর মাঝখানে এই ধরনের কিছু একটা পাবা, যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই ধরনের কিছু একটা থাকবে এখানে। ধরো এক্স, ওয়াই, এভাবে লিখি, ধরো A1, AX, ধরো হচ্ছে BX, AY, BY, AZ, BZ। মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে। তো এই ধরনের কোনো সিনারিও দেখতে পারবা তুমি যখন ক্রস প্রোডাক্ট নিতে চাবা। তো এটাকে মেনলি হচ্ছে ম্যাট্রিক্সের কথা বলা হয়, ম্যাট্রিক্স না অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের কথা বলা হয়। সো এটার উপর যাওয়ার প্রয়োজন নাই আই থিঙ্ক, কারণ এটাকে আবার আরেকভাবে লিখা যায়, এটাকে ভেঙে লিখা যায়, তোমরা ওইটাকেই ফোকাস করবে। সো আগে কি করো, আগে হচ্ছে তুমি 1 থেকে 10 পর্যন্ত শেষ করো। ওকে, এই টোটাল শেষ করার পরে তুমি তখন আস্তে আস্তে এই জিনিসটা বুঝে ফেলবে, তেমন কঠিন কিছুই না। আর ক্রস প্রোডাক্টটা প্রয়োজন আছে, বিশেষ করে ডিরেকশনটা। এখানে রাইট হ্যান্ড রুল বলে একটা কথা আছে, যে ক্রস প্রোডাক্ট এটা যখনই কথা বলছে, এটা সিরিজকে রিপ্রেজেন্ট করে। ধরো এটা একটা ভেক্টর, ভেক্টরকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে দিই, এটা একটা অ্যারো হিসেবে ডিনোট করি। এটাকে আমি একটা অ্যারো দিয়েছি। আচ্ছা, তো এটাকে এ ভেক্টর বলছি, এটাকে বি ভেক্টর বলছি। ওকে, আচ্ছা, তো আমি যখন বলবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, রাইট হ্যান্ড রুল অনুসারে তুমি এই এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে তোমার ডান হাত, এই যে দেখো তোমার এটা হচ্ছে তোমার ডান হাত, আমি ডান হাতটাকে ড্র করার চেষ্টা করছি। এটা ধরো তোমার থাম্ব, এটা হচ্ছে তোমার বাকি আঙুলগুলো। তো এত সুন্দর না অবশ্যই, জাস্ট বোঝার মতো হলেই হলো। তো এটা বুঝতে পারছো। তো এখন দেখো, যেহেতু তোমার ডান হাত, তুমি কি করবে, তুমি যদি এখানে থাকো, এদিকে ফেস করে থাকো, তোমার ডান হাত এখানে সামনে, তার মানে তুমি এদিকে ফেস করছো। আমি জাস্ট তোমার চোখটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তুমি এদিকে দেখছো, তোমার ফেসটা হচ্ছে এদিকে। তাহলে দেখো, তুমি হাতটাকে তুমি যদি মুঠি করতে চাও, এটাকে ফিস্ট করতে চাও, তাহলে কি করবে, তুমি দেখো তোমার এই আঙুলগুলো এই দিকে তোমাকে রোটেট করতে হবে। তুমি কিন্তু এইদিকে রোটেট করতে পারবে না, তোমাকে এইদিকেই করতে হবে, এটা কিন্তু পসিবল না, এটাকে করতে হবে। তো এখানে তুমি যখন করতে যাবে, তোমার তখন থাম সেটা একটা ডিরেকশন শো করবে। সো এটা অ্যাকচুয়ালি এ ক্রস বি, এটা কি বোঝায়, তুমি এই ভেক্টরের দিকে হচ্ছে ফার্স্ট অফ অল তোমার বাকি যে 4টা আঙুল আছে, তোমার 4 ফিঙ্গার্স, এইদিকে তুমি ফার্স্ট অফ অল এই ডিরেকশনে দিবে। এরপর তুমি চেষ্টা করবে এখানে এটাকে, তোমার হাতটাকে মুঠি করার জন্য, ফিস্ট করার জন্য। ওকে, কোন দিকে, এ থেকে বি এর দিকে। সো এ থেকে বি এর দিকে করার চেষ্টা করো, যদি করতে পারো তাহলে থাম্ব কোন দিকে দেখাচ্ছে, উপর দিকে দেখাচ্ছে। আচ্ছা, যদি এমন হয় আমি বলতাম বি ক্রস এ, তাহলে বোঝাতো তোমার বি থেকে এ এর দিকে যাওয়া লাগবে। সো বি থেকে যদি এর দিকে যাওয়া লাগে, দেখো এটা তো তোমার এভাবে সম্ভব না। বাট তুমি তোমার হাতটাকে যদি আপসাইড ডাউন করে ফেলো, হুম, মানে এখানে তোমার 4টা আঙ্গুল এরকম থাকবে, আমি এটা এভাবে দেখাই। ধরো উম, আচ্ছা থাক, এটাকে ধরো আমি কি করছি, এখানে 4টা আঙ্গুল থাকছে, আর নিচে হচ্ছে থাম। ওকে, নিচে হচ্ছে থাম, জাস্ট একটা আইডিয়া নিতে পারো। তখন দেখো, তখন কিন্তু তুমি চাইলে এভাবে ঘোরাতে পারো।
তখন এভাবে ঘোরানো পসিবল, তখন থাম্বটা কি করবে, নিচে দিকে ডিরেকশন করবে। তো এটা বোঝানোর চেষ্টা করছি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই ডিরেকশনটা প্রয়োজন আছে। তুমি খেয়াল করে দেখবে, তোমরা যদি পাস্ট কোয়েশ্চেন দেখে থাকো, তোমাদের কোন এক ন্যাশনালে এই ধরনের কোন একটা কোয়েশ্চেন ছিল যেখানে ডিরেকশনের বিষয়টা এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এই বিষয়গুলো ছিল, রোটেশনের সময় ছিল। তো এটা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তো আমরা নেক্সট পর্যায়ে চলে যাই। নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে কাইনেমেটিক্স, ডাইনামিক্স। এই পর্যন্ত সবকিছু কিন্তু আসলে তোমাদের আহ, এইখানে বি ক্যাটাগরির এক্সট্রা যেটা, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার বি ক্যাটাগরি যারা যারা আছে, তোমাদের এটা শেখা উচিত। ওকে, তোমাদের এটা শেখা উচিত। এটা বি ক্যাটাগরির জন্য। বাকিগুলো বাকিগুলো তোমরা যারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি আছো, তোমরা দুই ক্যাটাগরি দেখতে পারো। আরেকটা হচ্ছে বি ক্যাটাগরির জন্য স্পেশালি, সেটা বলবো আমি কলিশন এন্ড টুরি। কলিশন ইন টুরি। যদি মনে করো যে না, এত কঠিন মনে হচ্ছে না, তুমি কভার করতে পারবে, তাহলে কলিশন ইন টুরি। কঠিন মনে না হয় তাহলে আসলে তোমরা কলিশন ইন টুরি এটা তোমরা দেখে নিতে পারো। ওকে, এটা দেখে নিতে পারো। তো এখন দেখি কাইনেমেটিক্স কি জিনিস বলা আছে। পজিশন, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এগুলো অলরেডি তোমাদের জানা, যেহেতু তোমরা রিজনাল দিয়েছো, তোমরা অবশ্যই জানো। স্পিড, ভেলোসিটি কি এটা জানো, অ্যাক্সিলারেশন কি এটা জানো। আচ্ছা, এখানে কথা বলে দেওয়া আছে, দেখো, অ্যাভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, যখন ইনস্ট্যান্টেনিয়াস কথা বলবো, তখন তোমার এখানে মেনলি ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাসের কথাটা চলে আসবে। বাট এই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের হচ্ছে ক্যালকুলাস ইউজ হবে না, তোমাকে এনি হাউ মানে এমন সিচুয়েশন দিবে যেখানে তোমরা বুঝতে পারবে এটা আসলে হয় অ্যাভারেজ হচ্ছে, বা যদি ইনস্ট্যান্টেনিয়াস বলেও, সেটাকে তুমি অ্যাভারেজ নিয়ে যদি কাজ করো, তাহলে আলটিমেটলি তোমার যেই সলিউশন হবে সেখানে কোনো ঝামেলা হবে না। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে ইকুয়েশন, মোশনের ইকুয়েশন গুলো দেখবা, যেখানে আম, চারটা বা পাঁচটা মতো ইকুয়েশন আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ফ্রি ফল করলে কি হয়, বা থ্রু করলে কি হয়, ফলিং বডি, থ্রোয়িং বডি, এই বিষয়গুলো দেখবে। রিলেটিভ মোশন ইন ওয়ান ডি। সো ওয়ান ডি এবং তুমি যখন কাইনেমেটিক্স পড়বা, এখানেও কিন্তু টু ডি তে রিলেটিভ মোশন হয়, ওইটাও তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, দেন হচ্ছে পিরিয়ডিক মোশন গ্রাফস, এগুলো তোমরা দেখতে পারো। এরিয়া অ্যান্ড স্লোপ ইন্টারপ্রিটেশন। সো তুমি যখন এই ভেলোসিটি অ্যাক্সেলারেশন এদের যে গ্রাফ গুলো আছে, তুমি যখন দেখবা, তো এখানে দুইটা সিচুয়েশন তোমরা পাবে। তো এটা একটা আইডিয়া দেখা যেতে পারে। চলো আমরা দেখি। ধরলাম আমি একটা গ্রাফ ড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে দুইটা অ্যাক্সিস, আমি এখানে এভাবে ড্র করলাম, এতটুকু ড্র করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে কি ধরনের, এটাকে আমি বলছি ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। আচ্ছা, তো এখন আমি এই গ্রাফটার এরিয়া বের করব। তো এরিয়া কিভাবে বের করতে হয়, এখানে আমি যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিব, যার রেসপেক্ট এরিয়াটা বের করব। সো আমি সিলেক্ট করছি এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য। সো এই দুটো পয়েন্ট থেকে আমার টি অ্যাক্সিস বরাবর আমি পারপেন্ডিকুলার ড্র করব। এখান থেকে ড্র করলাম, এই তো হলো। এখন এখানে দেখো একটা ক্লোজড রিজন ক্রিয়েট হয়েছে, এই আপার সাইড, এই যে এই অ্যাক্সিসটা, আর এখানে দুইটা পারপেন্ডিকুলার। সো আমার হিসাবে সুবিধার্থে জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই জন্য আমি ধরে নিচ্ছি এটা এটাকে 8 ধরো, এটাকে 8 বলছি, এটাকে 2 বলছি, এটাকে আমি 6 বলছি। তুমি এটা এরিয়া বের করতে চাও, এরিয়া দেখো কিভাবে বের করবে। ট্রাপিজিয়াম, সো হাফ টাইমস এদের যে প্যারালাল সাইড আছে, এদের মাঝখানে যেই ডিস্টেন্স, ওকে, সেটাকে 6। এইটার 2, এটা তো প্যারালাল, তাহলে 6 হবে। 6 টাইমস প্যারালাল সাইড এদের সামেশন, এটা করে দেখো টোটাল 30 চলে আসবে। সো এই 30, এটাকে আমি দেখুন এখানে কি লিখবো, ইউনিট হচ্ছে, আমাকে এরিয়া স্কোয়ার মিটার লিখতে পারতাম যদি এটা মিটারে থাকতো, বাট এখানে তেমন কিছু দেওয়া নেই। তো এখানে যেটা লিখতে পারি আমরা, দিক লিখতে পারি। কেন লিখবো, কারণ দেখো, এরিয়া বলতে কি বোঝায়, দুইটা আলাদা আলাদা লেন্থ এদের প্রোডাক্ট, এটা তো বোঝায়। সো এখানে কাদের প্রোডাক্ট হচ্ছে, টি এ এবং ভি এদের প্রোডাক্টটাই এখানে আসছে। সো এটাকে আমি ভিটি বলতে পারি। এখন দেখো, ভিটি এটা বলতে কি বোঝায়, ভিটি এটা বলতে কি বোঝায়, দেখো ভেলোসিটি ওর ইউনিট কি, ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর যে টি আছে ওর ইউনিট কি, ওর ইউনিট হচ্ছে সেকেন্ড। সো এটা সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড দ্য সেকেন্ড। সো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে জাস্ট মিটার। মিটার কার, মিটার হচ্ছে ডিস্টেন্সে। সো দেখো, এদের এরিয়াটা বের করে আমি কি বের করতে পারলাম, ওদের আমি ডিস্টেন্সটা বের করতে পারলাম। তার মানে বিষয়টা কিভাবে বোঝাচ্ছে, দেখো ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড, ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, অ্যান্ড
ও 6 সেকেন্ড ধরে ট্রাভেল করেছে, তাহলে টোটাল কতটুকু ডিস্টেন্স সে কভার করেছে, সেটা হচ্ছে 30 মিটার। এটা গ্রাফ থেকে এভাবে আইডিয়া করা যায়। তো তোমরা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি তোমাদের দুজনেই এরকম বেসিক থাকার কথা। বি বি ক্যাটাগরি তো মোটামুটি আছেই। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে কাইনেমেটিক্স ইন 2D। তো তুমি যখন ভেক্টর পড়বে, আমি বি ক্যাটাগরি যদি ভেক্টর পড়তে বলেছি, এই ক্যাটাগরি তোমরা যদি ভেক্টর পড়তে পারো, তাহলে তোমাদের জন্য এই জিনিসটা ইজি হয়ে যাবে। তোমরা তাহলে এটা দেখে নিবে। সো কাইনেমেটিক্স ইন 2D, দেখো এখানে হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, এটা আমি বলেছিলাম লাস্ট স্লাইডে। ইনক্লাইন্ড প্লেন ওইখানে কি ধরনের মোশন হয়, এটা দেখে নিলে। দেন হচ্ছে ধরো প্রজেক্টাইল মোশন, এটা তোমরা দেখবে। ইউনিফর্ম সার্কুলার মোশন এটা দেখবে। সেন্ট্রিপেটাল এক্সেলারেশন আসলে ইউনিফর্ম সার্কুলার মোশনের মাঝখানে চলে আসে। ওকে। আচ্ছা। সো রিলেশন বিটুইন লিনিয়ার এবং অ্যাঙ্গুলার কাইনেমেটিক কোয়ান্টিটিস। ধরো আমি কি জানি, ডিস্টেন্স, যেটাকে ডিস্টেন্স বলি সেটাকে আমি এস লিখি, বাট যদি অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলি সেটাকে আমি থিটা লিখি। ওকে। আচ্ছা। আবার আমি যদি ভেলোসিটি বলি সেটাকে ভি লিখি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে ওমেগা লিখি। ওকে। আমি যদি অ্যাক্সেলারেশন বলি সেটাকে এ লিখি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলি সেটাকে আমি আলফা লিখি। তো এদের মাঝখানে কি সম্পর্ক? দেখো এটার কিন্তু আসলে এস ইকুয়ালস টু আর থেটা, বি ইকুয়ালস টু আর ওমেগা, এ ইকুয়ালস টু হচ্ছে আর আলফা। ওকে। এখানে আর কি, আর বলতে হচ্ছে একটা ফিক্সড কোন একটা পয়েন্ট থেকে এটা তো রোটেট করছে, ওইটার ডিস্টেন্সটা কি ধরে নিতে পারে। তো আমরা তাহলে কাইনেমেটিক্স ইন 2D এটা বুঝতে পেরেছি। তো দেখি এখন তাহলে আমাদের ডাইনামিক্স নিয়ে কি পড়তে হবে, ফোর্স নিয়ে জানতে হবে। হ্যাঁ। দেন ইনার্শিয়া, মাস, এসব নিয়ে বুঝতে হবে। নিউটনস লজ অফ মোশন, 3টা ল আছে, 3টা ল সম্পর্কে জানতে হবে। ওকে। আচ্ছা। ফ্রি বডি ডায়াগ্রাম এটা আমাদের আঁকতে পারতে হবে, যে একটা বডির উপর কি কি ধরনের ফোর্স পসিবল। সো আমাদের দেখবে যে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, যে বেশ কয়েকটা টাইপের আমরা ফোর্স নিয়ে আলোচনা করেছি। তোমরা ওগুলো চেক করে ফেলবে, তাহলে বুঝতে পারবে যে কি কি ধরনের ফোর্স হয় নর্মাল একটা বডিতে। তো তাহলে তোমাদের ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি আঁকতে তোমাদের সহযোগিতা হবে। আচ্ছা। তো এভাবে তোমরা কি কি দেখতে পারো। একটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন তোমাদেরকে দেখতে হবে, মেনলি হচ্ছে এখানে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন কি। লিমিটিং ফ্রিকশন হচ্ছে এটা স্ট্যাটিক ফ্রিকশনের সাথে কাইন্ড অফ এটা সিমিলার। ওকে। যে একটা ফিক্সড একটা লিমিট থাকে, এই লিমিটটাকে ক্রস করলে তখন সেটা কি করে, সেটা আম, মানে স্ট্যাটিক অবস্থা থাকে না, সেটা একটা ভেলোসিটি গেইন করে। তো ভেলোসিটি যখন গেইন করে তখন আবার কাইনেটিক ফ্রিকশন সেটাতে অ্যাটাচ থাকে। আচ্ছা, মানে ধরে নিচ্ছি মিউ এস এটা সেটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট যে। আচ্ছা। তো এটা নিয়ে আসলে এখন আপাতত না বলি, তোমরা এটা দেখলেই, তোমরা যখন পড়বে তখন এটা বুঝতে পারবে। আচ্ছা। তোমরা কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা কি, এটাকে আমরা হয় মিউ এস, মিউ কে, এইভাবে আমরা ডিনোট করি। আচ্ছা। তো এফ হচ্ছে কোন একটা ফোর্স, এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে কি হলো, একটা ফ্রিকশন কাজ হলো। ফ্রিকশন কিন্তু নর্মালি থাকে না। ফ্রিকশন কখন হয়, ফ্রিকশন যদি ভেলোসিটি থাকে তখন ফ্রিকশন হয়, বা ভেলোসিটি যদি না থাকে, যদি কোনো রকম ভাবে ফোর্স থাকে, মানে বডিটা মুভমেন্ট করার চেষ্টা করে তখন, মানে বডিটাকে আমি ধাক্কা দিচ্ছি, মুভ হচ্ছে না, বাট আমি তো চেষ্টা তো করছি বডিটাকে মুভ করানোর জন্য। তো এটা কেন সরছে না, কারণ এই ফ্রিকশন। আচ্ছা, এই জন্য। তো এই ফোর্সের সাথে এই কোএফিসিয়েন্ট এদের কি হয়ে যায়, প্রোডাক্ট। এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, আমরা ফ্রিকশন ফোর্স বলি। তার মানে বুঝতে পারছি এই মিউ এস বা মিউ কে, এটা একটা জাস্ট কোএফিসিয়েন্ট, এদের কোনো নির্দিষ্ট ডাইমেনশন নেই। ওকে। কারণ এই ফ্রিকশন, এফ এটাও তো ফোর্স, এটা ইকুয়াল টু ফ্রিকশন বলছি, সেটাও ফোর্স। আচ্ছা ঠিক আছে। তো এটা কি কি হতে পারে, মিউ এস যেটাকে আমি বলছি স্ট্যাটিক ফ্রিকশন, মিউ কে যেটা হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন। সো এর মাঝখানে লিমিটিং ফ্রিকশন বলে একটা কথা আছে, এটা তোমরা যখন ফ্রিকশন পড়বে তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা। তো এছাড়াও কি একটা প্লেনের মাঝখানে, মানে একটা তো স্ট্রেট লাইন দিয়ে আমরা ডাইনামিক্স দেখেছি, তো একটা প্লেন মানে 2D বডিতে কি ধরনের হয় ডাইনামিক্স আমরা ইউজ করব, ফোর্স কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। এই ক্ষেত্রে তাদের বেশি কি কাজে লাগবে, আমাদের ভেক্টর বেশি কাজে লাগবে। ভেক্টর এডিশন, সাবট্রাকশন, মানে সাবট্রাকশন যেটা, এটা তো আলটিমেটলি এডিশনই। তো এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগবে। আচ্ছা। তো এখানে আরো কিছু কথা বলে দেওয়া আছে, সার্কুলার মোশন ডাইনামিক্স এইটা তোমরা দেখে নিবে। ওকে। তো এখানে মোটামুটি বাকি যা যা আছে তোমরা দেখে নিও। আর খুবই ইম্পর্টেন্ট সেটা কি, এটা হচ্ছে মোমেন্টাম এন্ড কনজারভেশন অফ মোমেন্টাম, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এই রিলেটেড দেখবা যে মোটামুটি যে এইচআর কে আছে সেখানে তো বেশ কিছু জিনিসপাতি আছেই। ইভেন 19 বইয়েতেও কিছু কথা এখানে লেখা আছে, যে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটির যে ফর্মুলা, এইটা তোমাদেরকে জানা উচিত। আচ্ছা। ওকে। দেন দেখি আচ্ছা, ইলাস্টিক নন ইলাস্টিক কলিশন, কলিশনের ক্ষেত্রে যখন পড়বে তখন তোমরা জিনিসটা জানতে পারবে। তো নেক্সট দেখি, এটা তো আমরা মাত্রই করলাম। দেন হচ্ছে
ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওকে। আচ্ছা, এই পর্যন্ত যা যা বলছিলাম এখানে দু একটা টপিক বাদে মোটামুটি সবগুলোই কিন্তু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি তোমাদের দুইজনের জন্য। আর আমি শেষে অবশ্যই কি করব, আমি কাইন্ড অফ ফাইনাল লাস্ট কিছু টপিকস বলে দেবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে দেখে যেতেই হবে। মানে কিছু মাস্ট টপিকস বলে দিব। আচ্ছা, তো এখন দেখো ওয়ার্ক এনার্জি পাওয়ার, এখানে অনেক টপিক মনে হচ্ছে বাট সবগুলো জাস্ট ছোট ছোট বিষয়। দেখো দেখো কি বলা হয়েছে, যে কনস্ট্যান্ট ফোর্স এটা যদি থাকে তাহলে ওয়ার্ক ডান কিভাবে হবে। এটা খুব সহজ, এটা তো আমরা পারি, তাই না? ফোর্স টাইমস ডিস্টেন্স সেটাই কি, বা ডিসপ্লেসমেন্ট সেটা অ্যাকচুয়ালি কি, ওয়ার্ক ডান। এটা এখানে বলা হয়েছে। পজিটিভ ওয়ার্ক কখন হবে, নেগেটিভ ওয়ার্ক কখন হবে, এটা বুঝতে হবে। দেন ডিফারেন্ট ফোর্স, এখানে দেখবে যে আমি একটা ভিডিও কথা বলেছিলাম না ফোর্সের জন্য, ওইখানে দেখবে যে ওয়ার্ক ডান নিয়েও আমি বেশ কথাবার্তা বলেছি, বিভিন্ন ফোর্সের কারণে কিভাবে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে হয় এবং কি কি ধরনের ওয়ার্ক ডান হওয়া পসিবল। যেমন ধরো যে নর্মাল ফোর্স এর কারণে কিন্তু কোনো ধরনের কি হয় না, ওয়ার্ক ডান হয় না, ওয়ার্ক ডান জিরো হয়। বুঝতে পেরেছো এটা কিভাবে হয়? ধরো এটা একটা প্লেন, তো এই প্লেনে কোনো একটা বডি রাখা আছে, এই একটা বডি। সো নর্মাল ফোর্স অ্যাকচুয়ালি কি, কোন একটা সার্ফেসের উপরে বা কোন একটা প্লেনের উপরে যদি একটা বডি রাখা থাকে, সেই বডি, সেই বডিকে সারফেস যেই রিয়েকশন মানে ফোর্স দেয় সেটাকে আমরা কি বলছি, নর্মাল ফোর্স বলতেছি। তো এটা হচ্ছে কি নর্মাল ফোর্স। আচ্ছা, এখন যদি বডি মুভমেন্ট করতে চায়, হয় এদিকে যেতে পারে, আদারস কি করতে পারে, এদিকে যেতে পারে। ওকে। তো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, হয় এদিকে যাবে, আদারস এদিকে যাবে, বা এনি হাও এই প্লেনের উপর থেকে কিন্তু তারা মানে সম্পূর্ণ বডিটা মুভ করবে। কিন্তু but যেখানেই করুক, যে ডিসপ্লেসমেন্ট হবে তার সাথে কিন্তু দেখো এই যে নর্মাল ফোর্স এর মাঝখানে কি আছে, একটা 90 ডিগ্রি আছে। তো এটা বোঝার ওয়ে হচ্ছে, উম, আম, কি করতে পারো তোমরা যখন পড়বে ট্রিগোনোমেট্রি পড়ে ফেলবে, তখন তোমরা দেখবে কস বলে একটা কথা আছে, কস বলে একটা ফাংশন আছে। এবং কস ফাংশন যখন 90 ডিগ্রি হয় তখন সেটা জিরো হয়ে যায়। তো আমরা যখন ওয়ার্ক ডানের কথা বলি, ওয়ার্ক ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ডট, হুম, এস, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এফ তো ফোর্স, এটা বুঝতে পারলাম। তো এটা যদি থাকে এটাকে আমি এফ এস কস থেটা এটা লিখতে পারি, ডটের জন্য আমরা কস থেটা এটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো থিটা ভ্যালুটা কি, থিটা ভ্যালু হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেখানে হবে তার সাথে এই ফোর্সে কতটুকু অ্যাঙ্গেল আছে। খেয়াল করে দেখো, যেভাবে ডিসপ্লেসমেন্ট হোক ওর সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এফ এস কস 90 ডিগ্রি। এখন কস 90 ডিগ্রি এইটা কিভাবে 0 ডিগ্রি হয়েছে তোমরা ট্রিগোনোমেট্রি পড়লে জানতে পারবে। তো আমি বলে দিয়েছি এটা জিরো, তাহলে দেখো টোটাল জিনিসটা কিন্তু জিরো হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে তুমি যখন ওয়ার্ক ডান নিয়ে ক্যালকুলেশন করছো, কাজ করছো, তুমি তাহলে নর্মাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান এটা আলাদা করে ক্যালকুলেশন করার কিছু নেই, কারণ এটা অল টাইম জিরোই হয়ে যায়। তো এই ধরনের কিছু বিষয়গুলো তোমরা এখানে দেখে নিতে হবে। যেমন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিকে আমরা কিভাবে লিখি, কাইনেটিক এনার্জি এটা মানে হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তার মানে দেখো এটার সাথে ভেলোসিটি সম্পর্ক আছে, এটার সাথে মাসেরও সম্পর্ক আছে, তাই না? আচ্ছা, আবার কি পটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা নর্মালি এমজিএইচ এটা লিখি। মানে পটেনশিয়াল এনার্জি বললেই আমরা এমজিএইচ এটাতে চলে যাই, তাই না? আচ্ছা, আর এটা যদি আলাদা করে গ্র্যাভিটেশনের কোয়েশ্চেন না হয়, গ্র্যাভিটেশনের কোয়েশ্চেন এই ক্যাটাগরির জন্য না, এই ক্যাটাগরির জন্য সে টপিকটা দেওয়া নেই, বাট বি ক্যাটাগরিতে টপিকটা দেওয়া আছে। তখন তোমরা দেখবে গ্র্যাভিটেশনাল যে পটেনশিয়াল এনার্জি, সেটা আলাদা একটা ফর্মুলা আছে, হুম, সেটা মাধ্যমে বের করা যায়। ওইখানে একটা স্পেশাল কেস হচ্ছে এটা। আচ্ছা, এরপর কি, যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি মানে স্প্রিং এর কথা বলছি, সেটা হাফ কে এক্স স্কোয়ার হয়ে যায়। 9-10 বইয়ে দেওয়া আছে, মানে আমি যেহেতু তোমাদের 9-10 বইটাকেই রেফারেন্স হিসেবে ধরছি। ওকে। তো এছাড়া কি আছে, যে কনজারভেটিভ ফোর্স কি, নন কনজারভেটিভ ফোর্স কি, এগুলো তোমরা পড়ে ফেলবে। ওয়ার্ক এনার্জি থিওরেম এটা দেখবে, যে আমি যখন বলছি এটা কাইনেটিক এনার্জি, এটাকে চাইলে জাস্ট কে দ্বারা ডিনোট করা যায়। ই নিচে হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে কে দেওয়া যায়, বিভিন্ন ভাবে ডিনোট করা যায়। তো আমি এখানে জাস্ট ডেল কে লিখছি। মানে কি, কাইনেটিক এনার্জি কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি, ওয়ার্ক ডান, ডাব্লিউডি, ডাব্লিউ, ডেল ডাব্লিউ বলতে হচ্ছে কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে। তো এইভাবে তোমার বাকি সবকিছু দেখে নিতে পারো। যে এখানে পাওয়ার পাওয়ার মানে পি কোর্স হচ্ছে ডাব্লিউ বাই টি, তাই তো? ডাব্লিউ বাই টি, ওয়ার্ক ডান বাই টাইম। তো ডাব্লিউটাকে আমরা কি লিখতে পেরেছি, যে এফ এস, ধরে নিচ্ছে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে মানে যেদিকে ফোর্সটা হচ্ছে সেদিকেই যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেল জিরো। আর যদি অ্যাঙ্গেল জিরো হয় তাহলে সেটা কস জিরো, আর যদি কস জিরো হয় তাহলে সেটা ওয়ান। এই জন্য আসলে আলাদা করে কিছু লিখিনি। তো এটা বাই টি, এখান থেকে দেখো এফ ইকুয়ালস টু এস বাই টি, দ্যাট মিনস এফ বি। তার মানে ফোর্স আর ভেলোসিটি এদের যদি জানা থাকে তাহলে যদি পাওয়ার কিন্তু বের করতে পারবে। তো এখানে এই কাজটাই করা হয়েছে। এবং এখানে এটা বলে দেওয়া আছে যে দেখো ফোর্স ভেলোসিটি রিলেশন, পাওয়ার ফোর্স ভেলোসিটি রিলেশন। আচ্ছা, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা খুবই কাজের জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি।
মানে এনার্জি কিভাবে কনজার্ভ থাকে এটা তোমাকে দেখে নিতে হবে, জানতে হবে। ওকে। আচ্ছা। তো এখন সিম্পল হার্মোনিক মোশন নিয়ে এমন হার্মোনিক কিছু জানার প্রয়োজন নেই। জাস্ট কিছু জিনিস জানবা, যে দুইটা কেস জানবা, একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে পেন্ডুলাম। তো পেন্ডুলাম জিনিসটাতে কিভাবে কাজ করে, স্প্রিং জিনিসটাতে কিভাবে কাজ করে, পেরিয়ডিক মোশনটা কি, আর সিম্পল হার্মোনিক মোশনটাই বাকি, এগুলো বুঝতে হবে। তো এখানে এক্সট্রা কিছু কোয়ান্টিটিস জানতে হবে, সেটা কি? একটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটাকে আমি ওমেগা বলছি। তারপর হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। ওকে। এইগুলো তোমরা দেখে দেখে নিলে। তো এখানে একটা সম্পর্ক হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই বাই টি, টি হচ্ছে টাইম পিরিয়ড। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাকে যেতে জিজ্ঞেস করতে পারে যে টাইম পিরিয়ডটা কি হবে, বা এনিহাও একটা আইডিয়া দিতে পারে, মানে আইডিয়া আস করতে পারে যে টাইম পিরিয়ড কেমন হবে। সেখানে তুমি আলাদা করে টাইম পিরিয়ডটা বের করা শিখতে হবে। ওকে। তুমি দেখবে স্প্রিং এর জন্য টাইম পিরিয়ড আছে, এই যে এখানে দেখো বলে দেওয়া আছে যে টাইম পিরিয়ড অফ অসিলেশন স্প্রিং এর জন্য আছে। স্প্রিং এর জন্য টি ইকুয়ালস টু হচ্ছে 2 পাই √m/k। আচ্ছা, আবার যখন সেটা পেন্ডুলাম হয়ে যায়, টি 2 পাই √L/g এমন হয়ে যায়। ওকে। আচ্ছা, এটার সাথে আবার দেখো কি করতে পারে, যারা বি ক্যাটাগরিতে আছো তাদের সাথে দেখো এটার সাথে গ্র্যাভিটেশন এটা অ্যাটাচ করা যেতে পারে। এটার কারণে কিন্তু জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তার টাইম পিরিয়ডটাও চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো জি এর ভ্যালু যদি আহ মানে একদম জিরো হয়ে যায়, এমন কোনো সিচুয়েশন, তাহলে দেখো এখানে 0, 1/0, দ্যাট মিনস ইনফিনিটি। সো এটা কি হয়ে যাবে, আলটিমেটলি টাইম পিরিয়ডটা ইনফাইনাইট হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে। আরেকটা হচ্ছে স্প্রিং কাট করা হয়। হুম। আই থিঙ্ক এখানে দাও আছে কিনা, দেওয়া থাকতে পারে খুব সম্ভবত। যাই হোক, স্প্রিং কাটের বিষয় আছে, যে স্প্রিং এর যে কম্বিনেশন, প্যারাল কম্বিনেশন, যে সিরিজ কম্বিনেশন, এটার কারণে কে এর ভ্যালু স্প্রিং কনস্ট্যান্ট, এইটা ভ্যালুটা আসলে চেঞ্জ হয়, সেটাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারি। আবার স্প্রিং কে যদি কাটা হয়, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট সেটা আবার কি বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়। বুঝতে পেরেছো? তো এভাবে আমরা কি করব, স্প্রিং এবং পেন্ডুলাম এই দুটা নিয়ে জানার চেষ্টা করব। আরেকটা দেখো, এখানে যারা যারা আম, একটু অ্যাডভান্স জানো, তোমরা দেখবে এটার জন্য আলাদা আলাদা বেশ কিছু ইকুয়েশন পাওয়া যায়। যে ভেলোসিটি হচ্ছে এ কস থিটা সাইন থিটা, এই ধরনের কোনো সিচুয়েশন থাকতে পারে, ওগুলোতে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। জাস্ট এগুলো মাঝখানেই থাকলে চলবে। আচ্ছা, টোটাল মেকানিক্যাল এনার্জি কি? এটা ½ k a² অ্যামপ্লিটিউড, ½ k a²। এখানে এ হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে কি ম্যাক্সিমাম কতটুকু সে হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে দূরে সরে যায়। আচ্ছা। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এখানে গ্রাফগুলো দেখতে পারো। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, এটা গ্রাফ কেমন হয়, ভেলোসিটি ভার্সেস টাইম, এগুলো গ্রাফ কেমন হয়, এটা জাস্ট তোমরা জাস্ট নেটে সার্চ করলে পেয়ে যাবে। তোমরা এটা দেখে নিবে, এটা দেখলে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে যদি এই রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন ন্যাশনাল আস্ক করে, তাহলে তোমার আগে থেকে একটা ভালো কনফিডেন্স থাকবে। তুমি বুঝতে পারবে যে না, হ্যাঁ আমি এটা নিয়ে তো মোটামুটি জানি, এবং তোমার জন্য ওটা অ্যাপ্রোচ করাটাও বেশ ইজিয়ার হয়ে যাবে। ওকে। সো আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আসলে অলিম্পিয়াড দিচ্ছ, অলিম্পিয়াড তথাকথিত কোনো মানে এক্সাম না যে তোমাকে খুব প্রেশার নিয়ে এটাকে পেতেই হবে এমন কিছু একটা। বিশেষ করে এ এবং বি ক্যাটাগরি তোমাদের তো অ্যাকচুয়ালি অনেক সুযোগ আছে। তোমাদের মেইন গোল হবে সি এবং ডি ক্যাটাগরি। সেখানে তো যখন তোমরা যাবে তখন মোটামুটি প্রিপেয়ার থাকা, অ্যান্ড দেন বেশ ভালো কিছু করা, তাই না? সো এর জন্য এটা করবে না যে খুব প্রেশার নিয়ে পড়ার চেষ্টা করবে না। এটা জাস্ট একটা ফান, এটাকে ফান হিসেবে নিবে। যদি তোমার যতক্ষণ পর্যন্ত তোমার ভালো লাগবে, এবং ভালো লাগার সাথে সাথে তুমি যতটুকু পরিমাণ লোড নিতে পারছো, তাহলে তুমি লোড নাও, কোনো সমস্যা নেই। বাট সেটা যদি তোমার জন্য প্রেশার হয়ে যায়, তাহলে তুমি এখানে স্টপ করে দাও। আর এত বেশি লোড নেওয়ার প্রয়োজন নেই, একটু ব্রেক নাও। দেন যখন আবার ভালো লাগবে, তখন তুমি সেটা আবার পড়া শুরু করবে। ওকে। আচ্ছা, এই গ্র্যাভিটেশন এবং এটা সম্পূর্ণ কি বি ক্যাটাগরি, সাউন্ডস এটাও সম্পূর্ণ বি ক্যাটাগরি। ওকে। আর এই ক্যাটাগরি যারা আছো, তাদের যদি মনে করো যে না আমার মোটামুটি এই ক্যাটাগরি যে সিলেবাস সেটা শেষ, তাহলে তোমরা এই সাউন্ডসটাকে আগে দেখতে পারো, এইটাকে পরবর্তীতে দেখতে পারো। ওকে। আচ্ছা। তো এখানে তাহলে আমি আলাদা করে কি বলছি, গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ল অফ গ্র্যাভিটেশন সেটা কি, এখানে ফর্মুলা আছে এটা দেখতে হবে, এবং এটার ভেক্টর রিপ্রেজেন্টেশন সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, আর এখানে দুটো পয়েন্ট মাস কথা বলা আছে। গ্র্যাভিটেশন বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে এটা পয়েন্ট মাস বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে জিনিসটাকে ডিফাইন করা হয়েছে, কোন একটা বডির জন্য না। যদি না এমন হয় একটা স্ফেরিক্যাল বডি, সম্পূর্ণ সিমেট্রিক, তখন তুমি চাইলে ওটা সেন্টার হিসাবে ধরে নিতে পারো, যদি কোনো সিমেট্রিক বডি হয়। আচ্ছা,
এরপর হচ্ছে সুপার পজিশন অফ গ্র্যাভিটেশন। সুপার পজিশন বলতে কি বোঝানোর চেষ্টা করছি, ধরো এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, তিনটা পয়েন্ট মাস। তো তিনটা পয়েন্ট মাসের মাঝখানে তিন ধরনের কি ফোর্স কাজ করবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, এই তিনটা সিনারি হওয়া পসিবল। সো একজন আসলে আলটিমেটলি দুইটা আলাদা আলাদা ফোর্স ফিল করবে এবং ওইটার যে রেজাল্টেন্ট ফোর্স সেটা অ্যাকচুয়ালি ফিল করবে। আচ্ছা, মানে এখান থেকে ও এটা ফোর্স ফিল করবে, এই ফোর্স ফিল করবে, আর এখান থেকে এই ফোর্সটা ফিল করবে। আচ্ছা, আর এটা কি এই গ্র্যাভিটেশন, এটা অল টাইম অ্যাট্রাকটিভ ফোর্স। তো এই যে দেখো, আলাদা আলাদা তিনটা পার্টিকেল, দুইটা পার্টিকেলের জন্য ওর যে আলাদা আলাদা করে কি হচ্ছে, ফোর্স ফিল করছে। তো এখানে কিভাবে ক্যালকুলেশন করবে? ফার্স্ট অফ অল এই পার্টিকেল, এই পার্টিকেল, এই দুইটা পার্টিকেলের জন্য ফোর্সটা বের করবে, এটা তুমি ল অফ গ্র্যাভিটেশন দ্বারা বের করতে পারবে। তারপর এই পার্টিকেল আর এই পার্টিকেলের জন্য ফোর্স বের করবে, সেটা তুমি এটা দ্বারা বের করতে পারবে। তাহলে তুমি লাস্টে কি পাবে, যে এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, তখন তুমি ভেক্টরের মাঝখানে দেখাতে পারবে এই দুটো ফোর্সের নেট ফোর্স যেটা, এটা এদিকে হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি বের করতে পারো। আর এটা যেহেতু আসলে কি অ্যাট্রাকশন ফোর্স, তাহলে দেখবে যে এই ফোর্স গুলো অ্যাকচুয়ালি তোমাকে টান, মানে এই বডিটাকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এক্স্যাক্টলি এটা এইদিকে যাওয়ার কথা। আচ্ছা, এরপর হচ্ছে সেই ফোর্স যদি জেনে থাকো, তাহলে এখান থেকে তুমি অ্যাক্সিলারেশনে চলে যেতে পারবে। আচ্ছা, আবার আচ্ছা, এটা ট্রিপল জি না, অ্যাকচুয়ালি এটা জাস্ট জি, এটা হবে আহ জি, স্মল জি। ওকে, স্মল জি কথা বলা হয়েছে, যে স্মল জি সেটা যদি আমি একটা হাইটে চলে যাই, ওই আর্থ সারফেস থেকে, পৃথিবীর সারফেস থেকে একটা সার্টেন হাইটে উঠি বা একটা সার্টেন ডেপথে চলে যাই, তাহলে জি কি রকম ভাবে ভ্যারি তার ভ্যারিয়েশনটা কেমন হবে, কিভাবে চেঞ্জ হবে, সেটা আমাকে জানার প্রয়োজন আছে। আচ্ছা, এছাড়া কি আছে, যে গ্র্যাভিটেশন পটেনশিয়াল আছে, এদের মাঝখানে রিলেশনটা জানতে হবে। সো অরবিটাল ভেলোসিটি, এস্কেপ ভেলোসিটি, লাস্ট অফ অল কেপলার ল আছে। এটা নিয়ে খুব বেশি একদম আহামরি কিছু জানা লাগবে না, জাস্ট তিনটা ল আছে, এটা পড়লেই মোটামুটি সবগুলোর আবার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নেই। হুম, শেষের দিকে দেখবে একটা টাইম পিরিয়ডের সাথে কিছু সম্পর্ক আছে, ওইটা তোমরা জাস্ট দেখে নিলে। ওকে, আচ্ছা, তো সাউন্ডস নিয়ে কি বলছিলাম? তো এবং এগেন আমি বলছি এটা কিন্তু মেইনলি বি ক্যাটাগরির জন্য, এটা এই ক্যাটাগরির জন্য না। এই ক্যাটাগরির জন্য হচ্ছে আগে ওগুলো শেষ করবে এবং সামনে আর কিছু থাকবে সেগুলো তোমরা শেষ করবে। তো দেখো, সাউন্ড, সাউন্ড সম্পর্কে জানতে হবে, এটা মেকানিক্যাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ কি, ট্রান্সভার্স ওয়েভ কি, সাউন্ড কিভাবে প্রোপাগেট করে মিডিয়াতে, স্পিড অফ সাউন্ড, এটা এয়ারে কেমন হয়, লিকুইডে কেমন হয়, সলিডে কেমন হয়। এটা ডেনসিটি যত বেশি হবে, সলিড ডেনসিটি অনেক বেশি, লিকুইডে তার থেকে একটু কম, এয়ারে তার থেকে একটু কম। তো এভাবে সেখানে তার স্পিডটা আরো বেশি হবে। আরেকটা কথা, এই স্পিডটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এখানে দেওয়া আছে কিনা জানি না, বাট এটা টেম্পারেচারের সাথে কিন্তু চেঞ্জ হয়। ওকে, সেটাও তোমাকে জানতে হবে, টেম্পারেচার যদি চেঞ্জ হয় সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আছে, পিরিয়ড, ওয়েভ লেন্থ, অ্যামপ্লিটিউড, এই যে কোয়ান্টিটিস, এটা অ্যাকচুয়ালি কি কি বোঝায়, এটা জানতে হবে। ওকে, এগেইন রিফ্লেকশন অফ সাউন্ড, দ্যাট মিনস ইকো, ইকো নিয়ে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ম্যাথ আছে, এগুলো তোমরা কিছু দেখে নিলে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ডপলার ইফেক্ট। এটা কাইন্ড অফ, মানে এই টোটাল সবকিছু মাঝখানে একটু কাইন্ড অফ হালকা পাতলা, সাউন্ডের জন্য একটু অ্যাডভান্সড, বাট এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য স্পেশালি। তোমরা যেহেতু ছোট ছোট, তো তো তোমাদের জন্য আসলে এই ডপলার ইফেক্ট থেকে কোয়েশ্চেন করে ফেলতে পারে, বা কোনো একটা পার্টে যদি সাউন্ড নিয়ে কোনো রকম কোয়েশ্চেন করে, তাহলে ডপলার ইফেক্ট থাকবে মোটামুটি বলা যায়। আচ্ছা, দেন হচ্ছে সাউন্ডের ইন্টেন্সিটি অ্যান্ড ফর্মুলা, এটা দেখে নিতে পারো, এগুলো কাইন্ড অফ একটু এটার সাথে না, এগুলো প্রয়োজন আছে, যে এটার সাথে অ্যাম্পলিটিউডের সম্পর্ক আছে, সাউন্ডের ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউড সম্পর্ক আছে। ডেসিবেল, এইটা মানে কাইন্ড অফ অপশন, এটা খুব একটা কাছে মানে লাগে না। ওকে, এটা লাগে না। তার হচ্ছে ইন্টেন্সিটির সাথে অ্যাম্পলিটিউডের সম্পর্ক, এটা একটু লাগে। তো এটা বুঝতে পারলাম। দেন দেখি ফ্লুইডস অ্যান্ড ম্যাটার্স, এটা দুই ক্যাটাগরির জন্যই। এটা দুইটা ক্যাটাগরির জন্যই লাগবে। তো দেখি এখানে ফ্লুইডের কথা কি কি বলা আছে, যে লিকুইড, গ্যাস দুইটাকে আমরা একসাথে ফ্লুইড বলছি। সো একটা ফ্লুইডের ভিতর প্রেসার কি হয়, তোমরা যখন আর্কিমিডিস ল এই ধরনের পড়বে, তখন দেখবে এটা এইচ রো জি বলতে পারছো। দেখো এখানে আর্কিমিডিস ল কথা বলা আছে, প্যাসকেলস ল বলা আছে। হুম, প্যাসকেলস ল দ্বারা আমরা ফোর্সটাকে চাইলে কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। ওকে, সো আবার দেখো এইচ রো জি, এটা মিনিং হচ্ছে কি, যদি এইচ এর ভ্যালু চেঞ্জ হয়, হুম, ডেন্সিটি যদি সেম থাকে, জি যদি সেম থাকে, তাহলে কি প্রেসার, এটা কি, এটা ইকুয়ালস টু পি, মানে প্রেসার এটা কি হবে, তাহলে পাশে থাকবে। তো এখানে প্রেসার অ্যাকচুয়ালি ডেপথের সাথে ভ্যারিয়েশন হয়। তো এখানে বেশ কিছু কথাবার্তা বলে দেওয়া আছে। ওকে, দেন দেখি এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কন্ডিশন, এই আর্কিমিডিস ল থেকে এসেছে, যে কোনো একটা বডি সেটা আমি যদি একটা ফ্লুইডে ছেড়ে দিই, সেটা ভাসবে না ডুবে যাবে,
এটা জানা। দেন ম্যাটার্স ডেনসিটি আছে, দেন তোমার স্ট্রেস, স্ট্রেইন, ইলাস্টিসিটি, এই বিষয়গুলো তোমরা দেখে নিবে। বাট আরেকটা কথা, এই ক্যাটাগরির জন্য আম, এটা তোমাদের সিলেবাসে ডিরেক্টলি দেওয়া নেই, এই কথাগুলো তোমার সিলেবাসে কিন্তু এই ক্যাটাগরি সিলেবাসে নেই। ওকে, তো তোমরা কি করবে এটাকে, তোমরা ফার্স্ট অফ অল অন্যান্য সব টপিক শেষ করবে। যদি সবকিছু শেষ করার পর তোমাদের কাছে টাইম থাকে, তাহলে তোমরা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা। তো দেখি হিট অ্যান্ড টেম্পারেচার এন্ড অপটিক্স। অপটিক্সে দেখো, নিচে থেকে এই রিফ্রেকশন নিয়ে যা যা আছে, এই 6 থেকে স্টার্ট করে এই এতটুকু, টোটাল এতটুকু হচ্ছে বি ক্যাটাগরি। এটা হচ্ছে বি ক্যাটাগরির জন্য। ওকে, এটা হচ্ছে বি ক্যাটাগরি। এর আগে 1 থেকে 5 পর্যন্ত এখানে রিফ্লেকশনের কথা বলা আছে, স্পিড অফ লাইট, লাইটের স্পিড কেমন হয় এটা নিয়ে একটু কথাবার্তা বলে দেওয়া আছে। দেন হচ্ছে মিররে কি ধরনের রিফ্লেকশন হয়, আর যদি এটা কনকেভ বা কনভেক্স মিরর হয়, মানে যেটাকে আমরা স্ফেরিক্যাল মিরর বলছি, সেক্ষেত্রে ইমেজ কি ধরনের ইমেজ ফর্মেশন হয় সেটা তোমরা দেখে নিবে। আর এটা হচ্ছে মাল্টিপল রিফ্লেকশনস, যে যদি মাল্টিপল মিরর থাকে তাহলে মাল্টিপল রিফ্লেকশন হওয়া পসিবল, এইটাও তোমরা দেখে নিলে। এখান থেকে দেখো যে শেষে দেখো যে গ্যাস নিয়ে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে। আচ্ছা, এই যে লাস্ট এই দুইটা মিলে, এটাও কিন্তু বি ক্যাটাগরির জন্য। এটা হচ্ছে বি ক্যাটাগরির জন্য, এটা বি ক্যাটাগরি। ওকে, তো এখান থেকে বলার মতো তেমন কিছু বলতে, হিট একটা এনার্জি এটা জানো, টেম্পারেচার এবং হিট এটা কিন্তু আলাদা, এবং টেম্পারেচার স্কেলের ভিতরে আমাদের একটা যে কনভার্সন আছে, এটা হালকা পাতলা এটা জানতে হবে অ্যাকচুয়ালি, এটা জেনে রাখতে হবে। দেন হচ্ছে এখানে বলে দেওয়া আছে হিট ক্যাপাসিটি কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি। সো একটা বডির ভিতর কি ধরনের হিট আছে, এটা কিভাবে আমরা কি করব, মেজার করব, সেটা জানতে হবে। এখান থেকে ল্যাটেন্ট হিট, মানে যদি কোনো একটা বডি ধরো সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাসে যেতে চায়, তার মানে তার স্টেটটা চেঞ্জ হয়ে গেল। দেখো, আগে সলিড ছিল, ধরো এটা বরফ ছিল, মানে দেন হচ্ছে লিকুইড হয়ে গেল, অর্থাৎ পানি হয়ে গেল। এই বরফ থেকে পানি, স্টেটটা চেঞ্জ হয়ে গেল। তো এই মুহূর্তে আমরা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। এর মাঝখানে কি ধরনের ল্যাটেন্ট হিট থাকে, এটাকে আমরা কিভাবে বলি, ফিউশন। দ্যাট মিনস এই যে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিড হচ্ছে, সেটা ভ্যাপোরাইজেশন, লিকুইড থেকে গ্যাস আর গ্যাস থেকে লিকুইড। ওকে, দেন ক্যালোরিমেট্রি। সো আর এছাড়া এক্সপানশন, এক্সপানশনও আসলে বি ক্যাটাগরির মেইনলি বলা যেতে পারে। বাট আমি কাইন্ড অফ এটা এই ক্যাটাগরির জন্য মোটামুটি জেনে রাখা ভালো যদি তোমরা জানতে পারো। আচ্ছা, আমি আবার বলছি, সবকিছু করার মানে সবকিছু টপিক কভার করা পসিবল হবে না হয়তো, কারণ বেশ বড় সিলেবাস। তো কি করতে পারো তাহলে, এখান থেকে তোমরা ফার্স্ট অফ অল মেনলি মেকানিক্স পার্টটাকে বেশি হিট করবে, মেকানিক্সটাকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করবে, বিশেষ করে এ ক্যাটাগরি তোমাদের জন্য। ওকে, আচ্ছা। দেন ইলেকট্রোস্ট্যাটিক্স, কাইনেটিসিটি, এটা জাস্ট বি ক্যাটাগরির জন্য। তোমাদের ইলেকট্রিসিটি যারা এ ক্যাটাগরি আছো, তোমাদের ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম এগুলো নিয়ে কিছু বলেই নেই। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তোমরা বি ক্যাটাগরি যারা আছো, তোমরা সবাই আসলে এটা দেখে দেখে নাও, যাতে থাকা পসিবল যে এখানে চার্জ, ইলেকট্রিক চার্জ, কুলম্বস ল, দেন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, এই বিষয়গুলো যা যা আছে, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, তো পয়েন্ট চার্জ এবং সিস্টেম অফ চার্জ। এটা এটা দেখো, আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডের সময় দেখেছি, গ্র্যাভিটেশনাল ফোর্সের সময় দেখেছিলাম যে একাধিক যদি চার্জ সরি মাস থাকে তখন কি ধরনের ফোর্স ফিল হয়, এখানে সেই কথাটাই বলে দেওয়া আছে। আর ইলেকট্রিক ফিল্ড এটা বা গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা আলাদা কিছু না, জাস্ট একটা ইউনিট মাসে কতটুকু ফোর্স, বা এক্ষেত্রে ইউনিট চার্জে কতটুকু ফোর্স, এটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফিল্ড, যখন আমি মাসের কথা বলছি। দেন ইকুইপটেনশিয়াল সারফেস বলতে কি বোঝো, এমন দুটো সারফেস যাদের মাঝখানে পটেনশিয়াল সেম, সো এদের মাঝখানে কি চার্জ ফ্লো হবে কি হবে না, এই বিষয়গুলো বুঝতে হবে। দেন ক্যাপাসিটর, এটা তোমাদের জন্য কাইন্ড অফ, এটা বি ক্যাটাগরির জন্য, এটা অপশনাল। ওকে, এটা কাইন্ড অফ অপশনাল। সো এটা যদি হাতে টাইম থাকে তাহলে দেখে নিতে পারো। আর কঠিন, কঠিন কিছু না। কঠিন বলতে প্রত্যেকটা জিনিসই কঠিন হওয়া পসিবল, বাট এত ডেপথে যাবে না, জাস্ট হালকা করে তোমরা দেখে গেলে এটি। দেন এখান থেকে কাইনেটিক থেকে হচ্ছে ওহমস ল, এটা দেখবে। রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি এটা দেখবে, আর এটা নিয়ে ইয়ে আছে, মানে যে রিলেটিভ রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে আর ইকুয়ালস টু রেল বাই এ। এটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখান থেকে কোশ্চেন করে ফেলে। ওকে, দেন পটেনশিয়াল ডিফারেন্স থাকলে কি হবে, যে কারেন্ট ফ্লো হবে। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল কিছু ডিসি সার্কিট, যদি ইদানিং সার্কিটে তেমন কোয়েশ্চেন করে না,
তাও মানে এখান থেকে আমাদের হালকা পাতলা ধারণা থাকা উচিত। রেজিস্টারের সিরিজ এন্ড প্যারাল কানেকশন, এই বিষয়গুলো দেখে নেওয়া। আচ্ছা, আর মেজারিং ডিভাইসেস এগুলো, জাস্ট এগুলো সম্পর্কে ধারণা রাখা। ওকে, যদি কখনো স্টেমে কথা বলে, যে বলছে যে ধরে নাও তোমার কাছে একটা অ্যামিটার আছে, তুমি অ্যামিটার নিয়ে কাজ করবে, এটা সেটা করবে, তাহলে যাতে একটু আইডিয়া করতে পারো যে না আচ্ছা অ্যামিটার যদি থাকে তার মানে এটা কাজ হচ্ছে কারেন্ট নিয়ে। তো এখানে আমি কারেন্ট ক্যালকুলেশন করছি বা কারেন্টে কিছু একটা নিয়ে কাজ করছি, এই ধরনের কিছু আইডিয়া পেয়ে যাবে এক্সট্রা। আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি এমন না যে এটা খুবই প্রয়োজন, এটা ছাড়া করতে পারতে, বাট এই ধরনের ইনফরমেশন জানা থাকলে তোমার যে প্রবলেম সলভিংটা এটা আরো বেশি ইজি হয়ে যাবে। ম্যাগনেটিজম, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, সবকিছু এটা সম্পূর্ণ বি ক্যাটাগরি, এটা বি ক্যাটাগরির জন্য। ওকে, আচ্ছা, আর এত কিছু প্রয়োজন হয়ও না। এখান থেকে দেখো, ম্যাগনেটিক ফিল্ড এটা তোমাদের জানা প্রয়োজন হবে, ফোর্স কি ধরনের এটা জানা প্রয়োজন, রাইট হ্যান্ড রুল, এই যে ফোর্স থেকে যখন এটা ফোর্সটাকে ফোর্স হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এই যে দেখো আমি ক্রসের কথা বলেছিলাম শুরুতেই, যদি ক্রস থাকে তাহলে কি ডিরেকশন একটা বিষয় আছে, তখন আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করি, এখানে এই কথাটাই বলে দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে একটা চার্জ, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে যদি একটা চার্জ পার্টিকেল দিয়ে দিই তাহলে কি হবে, সেটা একটা সার্কুলার পথে ঘুরতে থাকবে, সেখানে টাইম পিরিয়ড পাওয়া পসিবল, মানে আদার্স কিছু কোয়ান্টিটিস পাওয়া পসিবল সেটা এখানে। তো এটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই অর্থে, যদি তোমাদের চলে আসে তাহলে তোমরা একটা ভালো মতোই, মানে আসলে এটা একটা অবভিয়াস মানে একটা জায়গা যেখান থেকে কোয়েশ্চেন করতে পারে। হুম, আচ্ছা, দেন বাকিগুলো আসলে তোমার জন্য অপশনাল। এটা কাইন্ড অফ অপশনাল বলতে পারো। জাস্ট এটা বাদে আর্থ ম্যাগনেটিক ফিল্ড এটা নিয়ে হালকা পাতলা তোমাকে ধারণা রাখতে হবে, তোমাদের সিলেবাসে দেওয়া আছে এই জন্যই বলছি। আচ্ছা, দেন আই থিঙ্ক তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। তাহলে দেখি আমাদের কি কি অ্যাকচুয়ালি বলা হলো এ ক্যাটাগরির জন্য। এই ক্যাটাগরির জন্য দেখো ম্যাথামেটিক্স এর পার্টটুকু আমরা দাদা বলেছি সবকিছুই। দেন হচ্ছে আমাদের কাইনেমেটিক্স এর পার্টটুকু, ডাইনামিক্স, দেন ওয়ার্ক এনার্জি, সিম্পল হার্মোনিক মোশন নিয়ে আমরা হালকা পাতলা বলেছি, ফ্লুইডস এন্ড মেটার্স এগুলো আমরা বলেছি। আচ্ছা, আর এখান থেকে দেখো তোমাদের হিট টেম্পারেচার জন্য কিছু বলেছি এই ক্যাটাগরির জন্য। আর বি ক্যাটাগরি তোমাদের জন্য টোটাল সম্পূর্ণই। সো বইয়ের কথা আমি কি কি লিখে এসেছি, এই যে এখানে দেখো 9-10 যে ফিজিক্স বই আছে, এইটা এটা তোমরা দেখবে, মানে এটা দেখলে তোমাদের বাংলাতে, যেহেতু তোমাদের বাংলা বইয়ের ডিমান্ড ছিল, সো এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। আর এই সিলেবাস অনুসারে যদি কেউ ইংলিশ পড়তে পারো, মানে তোমার জন্য ইংলিশ সমস্যা হচ্ছে না, তাহলে অবশ্যই এইটা চেক করবে। ওকে, সো এটা কিভাবে পড়বে, অনেক কিছু লেখা থাকবে, সবকিছু পড়ার প্রয়োজন নেই, তোমরা ওই টপিকটা দেখে দেখে কিছু এক্সাম্পলের প্রবলেম থাকবে সেগুলো একটু দেখবে যে সলভ করতে পারো কিনা, বা যদি সলভ করা থাকে তাহলে কিভাবে সলভ করা হয়েছে। তো এটাই, আর এটা হচ্ছে এখান থেকে প্রবলেম সলভ করা মানে করতে পারাটা ইম্পর্টেন্ট, মানে এই বইটার জন্য। বাট হয়তো বা ওই ক্ষেত্রে তুমি প্রবলেম সলভ করতে পারছো না, বা যদি প্রবলেম হয়, আম, যদি করতে পারো তাহলে তো ভালোই। দেন হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স এর জন্য দুইটা ক্যাটাগরির জন্য আমি বলবো যে ম্যাথামেটিক্স এবং হায়ার ম্যাথামেটিক্স এর 9-10 এর জন্য এই পার্টটুকু তোমরা দেখবে। কোন কোন পার্টটুকু, মেইনলি ট্রিগোনোমেট্রি, তো এটা মাস্ট ট্রিগোনোমেট্রিটুকু দেখা। দেন হচ্ছে এখান থেকে এটা দেখবে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা হায়ার ম্যাথে পেয়ে যাবে, কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, আমি চ্যাপ্টার্স গুলো মেনলি বলে দিচ্ছি। ট্রিগোনোমেট্রি জেনারেল মেথড আছে, হায়ার মেথড আছে, স্পেশালি হায়ার মেথডটা ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড এখানে এক্সট্রা কি কি দেখতে পারো, আর হচ্ছে সার্কেল, সার্কেলে বেশ কিছু থিওরেম আছে, ওগুলো তোমরা দেখে নিতে পারো। সার্কেলের বেশ কিছু থিওরেমস আছে, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। দেন আমি যখন বলছি প্রবলেম সেট, কি কি ধরনের প্রবলেম সেট, তোমরা এ এবং বি ক্যাটাগরি, তো তোমাদের জন্য আসলে তোমাদের নিজস্ব ক্যাটাগরি যেই প্রবলেম গুলো আছে, বিশেষ করে রিজনাল যে লং প্রবলেম গুলো আছে, কখন দেখো এই ক্ষেত্রে, আচ্ছা 2025 মানে 2023 পর্যন্ত, 2023 পর্যন্ত এখানে রিজনাল লং প্রবলেমস গুলো ছিল। তো ওই লং প্রবলেম গুলো আগে শেষ করার চেষ্টা করো, ওগুলো সলভ করার চেষ্টা করবে। তুমি যদি এ ক্যাটাগরি হয় তাহলে এ ক্যাটাগরি, তুমি যদি বি ক্যাটাগরি হও তাহলে বি ক্যাটাগরি। যদি এ ক্যাটাগরি গুলো করা শেষ হয়ে যায় তাহলে তুমি বি ক্যাটাগরি গুলোকে ধরবে। আবার তুমি যদি বি ক্যাটাগরিতে থাকো, তোমার যদি বি ক্যাটাগরি গুলো শেষ হয়ে যায় তাহলে তুমি সি ক্যাটাগরিতে ধরবে। তো এই জন্য আমি এটা লিখেছি নেক্সট ক্যাটাগরি প্রবলেমস। দেন হচ্ছে কি ন্যাশনাল প্রবলেম গুলোকে তোমরা ই করবে, টার্গেট করবে। ওকে, সো এগুলো শেষ করতে করতে দেখবে যে আসলে থিওরির জন্য আর এগুলো সবকিছু করে তোমাদের টাইম মোটামুটি কভার হয়ে গেছে। যদি এরপর টাইম থাকে তাহলে কি করতে পারো, তাহলে তোমরা এই হংকং
আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হংকং ফিজিক্স অলিম্পিয়াড সেখান থেকে তোমরা দেখতে পারো, বা ব্রিটিশ ফিজিক্স অলিম্পিয়াড সেখান থেকেও দেখতে পারো। ওইখান থেকে ওটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে, তখন তোমাকে ইংলিশটা মোটামুটি জানতে হবে, বুঝতেই হবে আদার্স কান্ট্রি যদি দেখতে চাও। ওকে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে, লাস্টে বলেছিলাম যে কি কি টপিক তোমাদের মোটামুটি করতেই হবে, তাই না? এই ক্যাটাগরির জন্য তো বলেই দিয়েছি যে এই টপিক গুলো আছে। আর দুইটা ক্যাটাগরির জন্যই তোমরা যদি থিওরিটাকে এখন একটু, মানে বিশেষ করে এই ক্যাটাগরি, তোমাদের থিওরিটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। কারণ তোমাদের যেহেতু সিলেবাসটা একটু শর্ট, খুব বেশি কমপ্লেক্স করার কিছু নেই। সো তোমরা যদি থিওরিটা বেশি জানতে পারো তাহলে দেখবে যে না, যে অন্য মানে তোমার সিলেবাস ধরো, একটা জাস্ট অ্যানালজি দিচ্ছি, ধরো এটা তোমার সিলেবাস এতটুকু এরিয়া, বাট আমি তোমাকে সিলেবাসটা দিয়েছি একটু বড় করে, তাই না? একটু বড় করে দিয়েছি। সো যখন তারা প্রবলেম সেট করে, তারা হয়তো বা এখান থেকে কোনো একটা জায়গা থেকে প্রবলেম গুলো সেট করে, যাতে তোমাদের জন্য এটা কিছুটা চ্যালেঞ্জিং মনে হয় যদি তুমি জাস্ট এতটুকু পড়ে যাও। বাট তোমার যদি পড়ার পরিধি থাকে একটু বড়, তাহলে তোমার জন্য সেই জিনিসটা চ্যালেঞ্জিং মনে হবে না। বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখবে জিনিসটাকে ইজিলি সলভ করতে পারছো। এই জন্য বললাম যে তুমি যদি সি এবং ডি ক্যাটাগরি হতে, তোমার জন্য বলতাম জাস্ট বেশি প্রবলেম সলভ করার চেষ্টা করো। বাট তুমি যেহেতু এ এবং বি ক্যাটাগরি, তোমার জন্য আসলে থিওরিটাকেও একটু স্ট্রং দিতে হবে। 50-50 করে রাখবে, যে 50% টাইমে তুমি প্রবলেম সলভ করবে, বাকি 50% টাইম তোমাকে থিওরিটার পেছনে দিতে হবে। আচ্ছা। দেন বি ক্যাটাগরি তোমাদের জন্য মাস্ট ডু হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স এটাকে আমি বেশি ইম্পর্টেন্স দিব। এটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে, এটা সম্পর্কে তোমাদের বেসিকটা ক্লিয়ার রাখবে। দেন হচ্ছে আম, এখান থেকে গ্র্যাভিটেশনটাকে তুমি জাস্ট গ্র্যাভিটেশন সম্পর্কেও জানবে। ওকে, কারণ এটা মেকানিক্স এর আন্ডারে চলে আসে। দেন সিম্পল হার্মোনিক মোশন, এটা সম্পর্কে জানা উচিত। আর এই যে দেখো মেকানিক্স এর পার্টটুকু, এগুলো তো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আসলে বলতেই হবে। কারণ যেহেতু তোমাদের সিলেবাসটা ছোট, তোমাদেরকে মানে মেইনলি কমপ্লেক্স করার জন্য, বা বেশি যদি কোয়েশ্চেন করে তোমাদের, আহ, চাই হচ্ছে এই এইটুকুতে মেকানিক্স পার্টটুকুতে একটু যদি একটু হার্ড করার চেষ্টা করে। আর মেইনলি তাদের গোলটাও থাকে তোমরা যাতে মেকানিক্সটাকে একটু ভালোভাবে, মেকানিক্সের বেসিকটা ক্লিয়ার রাখতে পারো। কারণ মেকানিক্সে যদি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে ফিউচারে তুমি যখন সি ক্যাটাগরি উঠবে, তখন দেখবে যে তোমার অন্যান্য টপিকের যে বেসিক, সেটাও তুমি ইজিলি ক্যাচ করতে পারছো। আচ্ছা। তো আরেকটা কথা, তোমাদের ম্যাথামেটিক্স পাঠ্যক্রমে অবশ্যই স্ট্রং হতে হবে। আমি এটা সি এবং ডি ক্যাটাগরিতেও বলেছি। যদি ম্যাথামেটিক্স স্ট্রং থাকে, তাহলে ফিজিক্সের জাস্ট কিছু কনসেপ্ট থাকার মাধ্যমে তুমি কিন্তু আলটিমেটলি প্রবলেমটাকে সলভ করতে পারবে। ওকে। আমি আবারও বলছি, ম্যাথামেটিক্স সবগুলোই তোমাদের কভার করা উচিত। ওকে। তারপরে তোমাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে, তাহলে আমাদেরকে আসলে কমেন্ট করে জানো। আমরা চেষ্টা করব ঠিক একদম প্রিসাইজলি তোমার যে প্রবলেমটা সেটা সলভ করে দেওয়ার জন্য। তো টিল দেন সবাইকে বেস্ট উইশেস। আচ্ছা। অ্যান্ড যদি তোমরা মনে করো এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো। ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।